সরকার ঘটনা ঘটে যাচ্ছে যখন তার জানে এই ঘটনা ঘটাইতে হবে, শেখ হাসিনা যেদিন বক্তৃতা দিবেন সেই দিন থেকে এইটা, এবং বুলডোজার নিয়ে সেই বুলডোজার সেই দিন থেকেই আপনার ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে এই কর্মসূচি পালন করা হবে। এটা সরকার জানেন, কারণ পুরো দেশের মানুষ জানে। এইটা করবার জন্য যখন রওনা হচ্ছে তখন সরকার জানেন, এবং পুরো সময়টা যখন এই ডেমোলিশনের কাজটা চলল এবং একই সঙ্গে সেটা সব দেশের অন্যান্য জায়গায় আরও রাতের গভীরে যখন কী বলবো যে ঘটনা ঘটতে থাকলো, সরকার পুরো নীরব ছিল। সেখানে সরকারকে আমি প্রথম প্রশ্ন যেটা করেছিলাম, যেটা পরবর্তী তার কার্যের জন্য যে তারা যে ডেভিল হান্ট করবে, সে তো প্রচলিত আইনের মধ্যে সরকার চালাচ্ছে বলে এই সরকার নিজেই দাবি করে। এই আইন হাতে তুলে না নেবার জন্য বলে, কিন্তু হাতে তুলে যখন নিচ্ছে মানুষ তারই চোখের সামনে এবং ঘন্টার পর ঘন্টা ধরে চলছে, এটাকে বন্ধ করবার কোনো তৎপরতা বা উদ্যোগ আমরা লক্ষ্য করি নাই। ঘটনা ঘটে যাবার 1.5 দিন পরে সরকার বলেছে তারা টাফ হবে বা এটা হবে সেটা হবে, বিবৃতি দিয়েছে। রাজনৈতিক দলগুলো, বড় বড় সংগঠিত রাজনৈতিক দলগুলো, আমি মনে করি তারাও এক ধরনের দায়িত্বহীনতা করেছে। এটা মোটেও আমি নিজেই আশা করব না বা তাদেরকে এটা করতে বলবো না যে তারা ওখানে গিয়ে আবার মারামারি করে এগুলো তাকে বন্ধ করতে হবে, কিন্তু এই ঘটনা যখন ঘটছে তখনই তাদের একটা নৈতিক অবস্থান মানুষকে জানিয়ে দেওয়া উচিত ছিল। এই সমস্ত ঘটনাগুলি ঘটছে বিদেশি মিডিয়ার মধ্যে আমরা দেখছি স্টুডেন্টস কথাটা বলা হচ্ছে। এইখানে আরও অনেক ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনগুলো এটার পার্টি কিনা, অর্থাৎ তারা এটা সম্মিলিতভাবে করছে কিনা, কিংবা ছাত্র সংগঠনের কোনো এক বা দুটো সংগঠন মিলে করছে, কিংবা ছাত্র সমাজের একটা সেকশন এই কাজ করছে, সেইটার সঙ্গে তাদের যদি দায় থাকে, তাদের যদি অংশগ্রহণ থাকে, সেটা পরিষ্কারভাবে ঘোষণা দেওয়া উচিত। আর না থাকলে তার এটা কীভাবে দেখে সেটাও পরিষ্কারভাবে মানুষকে জানানো উচিত। ছাত্র সংগঠনগুলোর বাইরেও সাধারণ ছাত্রছাত্রীর সংখ্যাই তো বেশি। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নেতৃত্বের ভূমিকা একটা লাগে, কাউকে না কাউকে আপনার ডাক দিতে হয়, কাউকে না কাউকে মিছিলে নেতৃত্ব দিতে হয়, কাউকে না কাউকে প্রথম যে গাইতিটা যে স্থাপন করতে হয় এক প্রশ্ন ইট আপনার খসিয়ে ফেলার জন্যে, সেখানে নেতৃত্বের ভূমিকা আছে। কিন্তু তাদের যে নৈতিক অবস্থানগুলি বা রাজনৈতিক অবস্থানগুলি, এটা কি তারা এটা করে নাই? আমি মনে করি না যে তারা তাদের নিজেদের প্রতি সুবিচার করেছেন এবং আমাদের সমাজের উপর, আমাদের ইতিহাসের ভবিষ্যতের উপর তারা সুবিচার করেছেন। আমি ভাষার কথা বলছিলাম, বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম, এই যে কথাবার্তার ক্ষেত্রে। আচ্ছা দেখুন, ভাষা তো একটা গুরুত্বপূর্ণ। আপনি শুধু আজকে কালকের নয়, সেদিন দেখলাম একজন ব্যবসায়ী, তরুণ ব্যবসায়ী, তার পুরো নাম ভুলে গেছি, ডাকনাম মনে আছে আমার, ডাকনামটা বললাম না। তাদের বড় কোম্পানি আসে, তারা 4-5 ভাই, সমাজে তাদের পরিচয় বিএনপির প্রতি তাদের আনুগত্য না হলেও সহানুভূতি, রাজনৈতিক সহানুভূতি বিএনপির প্রতি। সরকার ক্ষমতায় আসবার পরে অসংখ্য ঢালাওভাবে অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হলো। সেই হত্যা মামলাগুলির সম্পর্কে তার সরকার নিজেই বোধহয় বিব্রত, কারণ তাদের কাছে জিজ্ঞাসা করলে, এমনকি তার আকার ইঙ্গিতে পাবলিকলিও বলেছেন যে এই ঢালা হত্যা মামলাগুলির কিছু হবে না। সেই বিএনপিপন্থী ব্যবসায়ীর 5 ভাইয়ের 4 ভাইয়ের বিরুদ্ধে আপনার উত্তর বাংলার কোনো একটা অঞ্চল থেকে একটা আপনার খুনের মামলা করে দেওয়া হলো। সেইটা প্রতিক্রিয়া জ্ঞাপন করার কারণে আমরা দেখলাম একজনকে বিদেশ থেকে তার মা তুলে গালি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে গালির কিন্তু কতগুলি সমাজতত্ত্ব থাকে। যেমন ধরুন, যার এটাকে অন্য ভাষায় বলে যে সামন্ততন্ত্র থেকে পুঁজিতন্ত্র ভালো। তো এই যে পুঁজিতান্ত্রিক জমানায় বা ইতিহাস পুঁজিতন্ত্রের স্তরে প্রবেশ করবার পর আপনার একজনের অপরাধে আরেকজনকে দায়ী করা হয় না। এবং আপনি খুব যখন আপনি বলবেন অমুকের বাচ্চা বা তমুকের অমুক, এগুলোর মধ্য দিয়ে আপনি যে আসলে একটা বুর্জোয়া ডেভেলপমেন্ট আপনার হয়েছে সেইটাও প্রমাণিত হয় না। এটা সামন্ততান্ত্রিক বকা।
যেমন হলো মাকে বাবাকে যুক্ত করা, কমন ল আপনার একজনের অপরাধে আরেকজনকে দায়ী করে, এমনকি শরিয়া আইন একজনের অপরাধে অন্যজনকে দায়ী করে না। ফলে আমাদের যারা পথের দিশা দেখাবেন বলছেন, তারা যদি নিজেরা প্রমাণ করেন, এমনকি একটা গালি দেওয়ার মাধ্যমে, যে গালিটাও প্রাক পুঁজিতান্ত্রিক সময়ের, তাদের তো উপর মানুষ, শিক্ষিত মানুষ তো ভরসা করতে পারবে না। আপনি যেহেতু মামলার কথা বলছেন এবং একজন ব্যবসায়ীর কথা বলছেন, আমি যে ছোট্ট এই মামলাগুলো তো কী হচ্ছে সেটা আপনার কথাই বোঝা গেছে, এবং আপনি বলছেন যে সরকারের অনেকের উপলব্ধির মধ্যে আছে। যেটা প্রয়োজন সেটা বাদ দিয়ে অনেক কিছু আমরা করতে দেখছি। আমি যে বিশেষটা ব্যবসা বাণিজ্যের মধ্যে অর্থনীতি, আপনি হয়তো পরবর্তীতে আপনার কাছে জিজ্ঞেস করবো, যে আমরা লক্ষ্য করছি যে কোনো আস্থাহীনতা এবং একটা ভয়ের আবহ তৈরি হয়েছে। আপনি যেমন একজন ব্যবসায়ীর কথা বললেন, আমি একজন ব্যবসায়ীর কথা জানি যার মাসে ট্রানজ্যাকশন হচ্ছে 7,000 কোটি টাকা, যাকে 23 কোটি টাকা অপ্রদর্শিত আয় বা আয় বহির্ভূত হিসেবে দেখিয়ে একটা মামলা করে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে, এই মামলা ইনিশিয়েট করা বা তদন্ত ইনিশিয়েট করা 2018 সালে শেখ হাসিনার আমলে, এখন সেটা হচ্ছে। তো এখন বড় বড় যাদের কথা শুনি আমরা, তাদের খবর কোথায়? আরেকজন ব্যবসায়ী জানি, তার একটা পারিবারিক বিরোধের কারণে আইসিতে থাকা অবস্থায় তার ফ্যামিলি তাকে বিদেশ নিয়ে যেতে চাইছে, নিতে দেওয়া হয়নি এবং সেই আইসিতেই মারা গেছেন। তিনি অত্যন্ত ওয়েল নোন ব্যবসায়ী। আরও এরকম 2-4 জন ব্যবসায়ী আছেন যাদের কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকবার কথা নেই, শুধুমাত্র আওয়ামী লীগ করতেন বলে জেলখানায়। আর সাধারণভাবে তো আছেই বিএনপি পন্থী অনেকের মধ্যে। আমি একজনকে জানি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, অত্যন্ত অসুস্থ। এখানকার ডাক্তাররা বলে দিয়েছে যে সে যদি এখানে চিকিৎসাটা এই উন্নততর চিকিৎসা যদি করতে না পারে, তার সে কিছুদিনের মধ্যে আর হাঁটতে পারবে না। ইতিমধ্যেই তাকে 1 স্টেপ 2 স্টেপ করে হাঁটতে হাঁটতে বাথরুম পর্যন্ত যেতে, ধরেন আপনার 5 গজ জায়গা যেতে তার 4 মিনিট সময় লাগে। হ্যাঁ, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না, অথচ তার বিরুদ্ধে কোনো মামলা। তাহলে কোথায় আইনের শাসন, কোথায় আপনি মানবিকতা, কোথায় ন্যায় বিচার? হচ্ছে যে এ কারণে আমি প্রথমেই বলেছিলাম যে মানুষ এই যে এত তরুণ তরুণীরা প্রাণ দিয়েছে, আর কয়েক হাজার যে এখনো পর্যন্ত জীবনের নানা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে একটা অনিশ্চিত জীবনের সামনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু একটা উন্নততর ব্যবস্থার জন্য এই কাজটা করেছিল। এবং আরেকটা আইরনির কথা, যে উন্নততর অবস্থার তো নয়, এখন যুক্তি দিচ্ছে যেহেতু তারা এই সমস্ত অপকর্ম করেছে, সুতরাং তাদের বিরোধিতা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা এগুলো করছেন তারা কি অতীত থেকে শিক্ষা নিচ্ছেন? যেমন শেখ হাসিনার কথাই যদি বলি, তার সেই পারিষদবর্গ কোথায়, তার সেই বিশাল দল এখন কোথায়? কেউ নাই। তার পক্ষে এখন বিবৃতি দিতে হচ্ছে 26 জন, তার মধ্যে একজন বুদ্ধিজীবী, এবং তার মধ্যে বুদ্ধিজীবী আনু মোহাম্মদ, যাকে প্রতিদিন যখনই এই এনার্জি পলিসির বিরুদ্ধে কথা বলেছে, যখন তখন তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করেছে আওয়ামী লীগ, কয়েকবার পিটিয়েছে, একবার পিটিয়ে আপনার পা ভেঙে দেওয়া হয়েছিল। এখন চিন্তা করেন যে আপনি ইতিহাসের থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন, ইতিহাসের শিক্ষা তো তারা নেয় নাই, তো অন্যরাও নেয় না, কিন্তু কে নিবেন না সেটা একটা প্রশ্ন। তারা যদি অন্যদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করতে চান, করুন, আমাদের কিন্তু এই গালাগালের মধ্যে এই দেশ আমাদের, এইখানে আমরা সংগ্রাম করি নানান ফর্মে হচ্ছে দেশটাকে উন্নততর করার জন্য। শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে ন্যায্যভাবে আরেকটা অন্যায় রেজিমকে প্রতিষ্ঠা করবার জন্য না, আরেকটা দায়িত্বহীন রেজিমকে করবার জন্য, এবং আরেকটা আপনার একই পদ্ধতিতে যাদেরকে পছন্দ হয় না তাদেরকে ব্র্যান্ডিং করবার জন্য না, তাদেরকে গালাগাল দেবার জন্য না, এবং বাংলাদেশের অর্থনীতি রাজনীতির কোনো নেতিবাচক পরিবর্তনের জন্য না, আমাদেরকে আরও উন্নততর জায়গায় যাবার জন্যে যা যা আমাদের বিবেকসম্মত মনে হবে, সমস্ত ভয় ভীতি আশঙ্কা বাদ দিয়ে কথাগুলি বলে যাওয়া গুরুত্বপূর্ণ। তাহলে স্বাধীনতা, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা কোথায়? যখন এখন আপনি পত্রিকা অফিস ঘুরিয়ে দিবেন, আপনি কারো কলম ভেঙে দিবেন, পছন্দ না হলেই আপনি তার উপরে চড়াও হবেন। আমি সে কথাই বললাম, অনেক দিন ধরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে এক পর্যায়ে থাকে নীরব ভয়ে, আরেক পর্যায়ে সবাই থাকে না নিশ্চয়ই, আমরা যাদের কথা বলছি তারা সরব ছিলেন অনেকেই, কিন্তু
যেহেতু ফ্যাসিজম একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়া সমাজ, রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির মধ্যে অন্তর্লীন হয়ে যায়, অন্তর্লীন থাকে, সেই ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ একটা সরকার পতনের সঙ্গে সঙ্গে পুরো ব্যবস্থাটা সরকার, সমাজ থেকে বা রাষ্ট্র থেকে দূরীভূত হয় না।